আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেক প্রবাসী রয়েছেন, সৌদি আরবে আসেন, কফিল খুঁজে পান না এবং ইকামাও পান না এবং কোম্পানি থেকেও আপনারা ইকামা পান না। অনেককে বলা হয়েছে সৌদি আরবে আসার সময় আপনাকে কোম্পানির ভিসা দেওয়া হচ্ছে, আপনি ডাইরেক্ট কোনো কোম্পানিতে কাজ করবেন, সৌদি আরবে আসার পর আপনাকে ইকামা দেওয়া হবে। তো সৌদি আরবে আসার আগে আপনাদের যে প্রসেসটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে আপনার ভিসা চেক করে তারপরে আপনি সৌদি আরবে আসতে পারেন। এখন দেখা যাচ্ছে যে সৌদি আরবে আসার পর আপনি কফিল খুঁজে পাচ্ছেন না, কোম্পানি খুঁজে পাচ্ছেন না। আপনার যে ইকামার বিষয়টা, আপনি ইকামা কী জন্য পাচ্ছেন না, আর সেই ইকামাটা নিজে নিজে কিভাবে পেতে পারেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। যদি আপনার এই বিষয়গুলো জানা থাকে তাহলে আপনি নিজে নিজেই কফিল ব্যতীত কিংবা কোম্পানি ব্যতীত আপনার ইকামা আপনি নিজে করতে পারবেন, পাশাপাশি আপনি ভালো কোনো কোম্পানিতেও কাজ করতে পারবেন। তো অবশ্যই এই প্রসেসগুলো আমাদের সৌদিগামী যে সকল প্রবাসী রয়েছেন আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমি আপনাদেরকে বলবো, যারা কোম্পানি খুঁজে পাচ্ছেন না, কফিল খুঁজে পাচ্ছেন না, ইতিমধ্যে সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই প্রসেসটা অনেক প্রবাসীর সাথে হয়ে থাকে। আমরা যখন বাংলাদেশে একটা পাসপোর্ট করতে যাই, সে পাসপোর্ট করতে গেলেও কিন্তু ধাপ রয়েছে, সেই ধাপ অতিক্রম করার পরে কিন্তু আমাদের হাতে পাসপোর্টটা চলে আসে। সেরকম সৌদি আরবেও কিন্তু এরকম ধাপ রয়েছে, সেই ধাপ অনুযায়ী আপনাকে প্রসেসগুলো মেনটেন করতে হবে। আর এই প্রসেসগুলো মেনটেন করার পরেই আপনার ইকামা আপনি নিজে করতে পারবেন, আপনার কোম্পানি আপনি পরিবর্তন নিজেই কিন্তু করতে পারবেন। তো এই ধরনের প্রসেসগুলো যদি আপনার জানার থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। সৌদি আরবে আসার ক্ষেত্রে আমরা যারা ইকামা পাচ্ছি না, কফিল খুঁজে পাচ্ছি না এবং কোম্পানির সমস্যা, আমরা কিভাবে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হব, কিভাবে আমরা ভালো কোনো কোম্পানিতে কাজ করব। তো এটা কিন্তু অনেক প্রবাসীরই একটা প্রশ্ন থাকে। তো তার উপর বেসিস করে ভিডিওটি আনার চেষ্টা করলাম। সৌদি আরবে আপনারা যে সকল প্রবাসীরা বর্তমানে আসার জন্য পরিকল্পনা করতেছেন কিংবা যে সকল প্রবাসীরা আপনার ইকামা পাচ্ছেন না, কোন প্রসেসটা প্রথমে আপনাদেরকে জানতে হবে, আমি ধাপে ধাপে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। অবশ্যই আপনাকে প্রথমে যখন বাংলাদেশ থেকে সৌদি আরবের এয়ারপোর্টে চলে আসেন তখন কিন্তু আপনার পাসপোর্টে একটা বর্ডার নাম্বার দেওয়া হয়। আর এই বর্ডার নাম্বারটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম্বার বহন করে। আপনার কফিল এবং কোম্পানি খুঁজে না পেলেও আপনি বর্ডার নাম্বার দিয়ে আপনার ইকামা নাম্বারটা বের করে নিতে পারবেন। আর বর্ডার নাম্বার দিয়ে ইকামা বের করার জন্য আপনাকে আপনার পাসপোর্টটা কাছে রাখতে হবে, পাশাপাশি আপনার জানতে হবে কোন অঞ্চল থেকে আপনাকে ভিসাটা দেওয়া হয়েছে। দাম্মাম, রিয়াদ, জেদ্দা কোন অঞ্চল থেকে আপনাকে সেই ভিসাটা প্রসেস করে দেওয়া হয়েছে, সেই অঞ্চলের জাওজাত অফিসে আপনাকে চলে যেতে হবে। যেমন আপনাকে আল কাসিম থেকে ভিসা দেওয়া হয়েছে, আপনি যদি দাম্মাম যে সেই বিষয়টা চেক করেন পাবেন না, কিন্তু আপনাকে সেই জাওজাত অফিস কোনোভাবে হেল্প করতে পারবে না। এখন আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার কোন অঞ্চল থেকে আপনার কফিল ভিসাটা ইস্যু করে আপনাকে দিয়েছে, কোন অঞ্চল থেকে আপনি সেই ভিসাটা নিয়ে সৌদি আরবে আসছেন। এটা অবশ্যই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কফিল খুঁজে পাননি তাদেরকেও জানতে হবে, যারা কফিল খুঁজে পেয়েছেন তাদের তো আর কোনো কথাই নেই। এখন মূলত আমাদের যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসেন, যদি আপনি দাম্মামের প্রবাসী হয়ে থাকেন সরাসরি কিন্তু ফ্লাইট আপনার দাম্মামে দিয়ে থাকে, আপনি রিয়াদের প্রবাসী হয়ে থাকলে সরাসরি রিয়াদেই আপনার ফ্লাইটগুলো দিয়ে থাকে। ম্যাক্সিমাম সময় এই ধরনের সিচুয়েশন হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার কফিল অন্য আরেকটা অঞ্চলের, কিন্তু আপনাকে ফ্লাইট করে আনা হয়েছে আরেকটা অঞ্চলে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলাটা হয়। তবে যে কোনো জাওজাত অফিসে যে আপনি যদি আপনার পাসপোর্টটা দেখান, তারা কিন্তু বলে দিতে পারবে যে আপনার কফিল কোন অঞ্চলে। তো এটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে জানার চেষ্টা করবেন যে আপনার বর্ডার নাম্বার রয়েছে কিনা পাসপোর্টে, দ্বিতীয় নাম্বারে আপনার কফিল কোন অঞ্চলে বসবাস করে এই বিষয়টা জানবেন। পরবর্তীতে আপনার সেই জাওজাত অফিসে যেতে হবে, যে আপনাকে বলতে হবে যে আমার রুকুম মোয়াক্কেত নাম্বারটা প্রয়োজন। রুকুম মোয়াক্কেত নাম্বারটা সেই জাওজাত অফিস থেকে আপনাকে তুলে দেওয়া হবে। যখন আপনি রুকুম মোয়াক্কেত নাম্বারটা পেয়ে যাবেন, আপনার তো ইকামার প্রয়োজন, আর ইকামার নাম্বারটাই হচ্ছে রুকুম মোয়াক্কেত নাম্বার। আর এই নাম্বারটা যখন আপনি পেয়ে যাবেন, নাম্বারটা পেয়ে যাওয়ার পর আপনি আপনার আপসের অ্যাকাউন্ট খুলে নেবেন মোবাইলে, এবং গোসি, তাওয়াক্কালনা, সোহাতি এই অ্যাকাউন্টগুলো আপনি খুলে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার কোম্পানি পরিবর্তন করার প্রয়োজন। আপনি ইকামা নাম্বার পেয়েছেন, সেই নাম্বারটা দিয়েই কিন্তু কোম্পানি পরিবর্তন করতে পারবেন, কিন্তু যে কোম্পানি আপনাকে নিতে চায় সেই কোম্পানিতে আপনি কিভাবে যাবেন?
আপনি তো ইকামা নাম্বার পেয়েছেন, এখন আপনার পরবর্তী ধাপটা হচ্ছে আপনাকে কোম্পানি পরিবর্তন করতে হবে কিংবা কফিল পরিবর্তন করতে হবে। তো অবশ্যই কফিল এবং কোম্পানি পরিবর্তন করার জন্য আপনার তৃতীয় নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কিউয়া অ্যাকাউন্ট খুলতে হবে রুকুম মোয়াক্কেত নাম্বার দিয়ে। রুকুম মোয়াক্কেত নাম্বার দিয়ে কিউয়া অ্যাকাউন্ট করার পর যখন তলবটা দিবে সেই তলবটা সরাসরি আপনার কিউয়া অ্যাকাউন্টে এসে পৌঁছাবে। কারণ একটা প্রসেস মেনটেন করে কিন্তু আপনাকে আরেকটা কোম্পানিতে কিংবা কফিলের আন্ডারে পরিবর্তন হতে হবে। আপনি কিন্তু এমনি উড়ে যেয়ে কিন্তু আরেকটা কফিলের কাছে চলে যেতে পারবেন না। অবশ্যই প্রসেস রয়েছে, এই প্রসেসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর এই প্রসেসগুলো মেনটেন করার জন্য আপনাকে কিউয়া অ্যাকাউন্ট অবশ্যই বাধ্যতামূলক থাকতেই হবে। কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে চাইলে আপনার ইকামা এক্সপায়ার থাকতে হবে, নয়তোবা আপনার রুকুম মোয়াক্কেত নাম্বার দিয়ে আপনাকে তলব দিলেই সাথে সাথে কিন্তু আপনার তলবটা আপনার কিউয়া পোর্টালে চলে আসবে। সেখানে থেকে আপনি দেখতে পারবেন নতুন কন্ট্যাক্ট পেপার। আর এই কন্ট্যাক্ট পেপার দেখার পরেই আপনি যদি মনে করেন যে তার মাধ্যমে আপনি কাজ করতে চান এবং কাফালা হয়ে যেতে চান, সেক্ষেত্রে ওকে করে দিলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজগুলো শেষ। পরবর্তী কাজ চলে যাবে যে নতুন কফিল কিংবা কোম্পানি আপনাকে নিতে চায় তার কাছে কিন্তু ওই বিষয়গুলো চলে যাবে। সে যখন দেখবে আপনি ওকে করে দিয়েছেন, তারপরের ধাপটা হচ্ছে তার অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে হবে, মানে 2000 রিয়ালের উপরে কিছু টাকা রাখতে হবে, যেটা জাওজাত ফ্রি। একটা কোম্পানি যদি ট্রান্সফার নেয় কাউকে, সেই খরচটা কিন্তু হয় প্রথম কাফালার জন্য 2000 রিয়াল, দ্বিতীয় নাম্বার কাফালার জন্য 4000 রিয়াল, তৃতীয় নাম্বার কাফালার জন্য 6000 রিয়াল। তো এই খরচটা কে দিবে সেটা আপনি যখন কাফালা হতে চাইবেন তার আগে একটু ডিসকাস করে নেওয়ার চেষ্টা করবেন যে কাফালার খরচটা কোম্পানি বহন করবে নাকি আপনাকে দিতে হবে। এই বিষয়গুলোও কিন্তু আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। সৌদি আরবে যে সকল কাজের উদ্দেশ্যে আসেন, যে সকল প্রবাসীরা বাংলাদেশ থেকে আসতে গেলে কিন্তু 3-4 লাখ টাকা খরচ হয়। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনি 3-4 লাখ টাকা খরচ করে কি জন্য অবৈধ থাকবেন? আপনি কফিল খুঁজে পাননি, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হয়েছে। আপনাকে কফিল ইকামা দেয়নি, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হয়েছে। আপনি কিন্তু সৌদি আরবের যে কোনো ভালো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন অনায়াসেই। তো অবশ্যই এই বিষয়গুলো অনেক প্রবাসী জানেন না, না জানা থাকার কারণে ঘাবড়িয়ে যান কিংবা আপনি মনে করেন যে আপনার সাথে বড় ধরনের বাটপারি করা হয়েছে। এখন বড় ধরনের বাটপারি করলেও কিন্তু আপনার প্রসেস জানা থাকলে আপনি সেই প্রসেস অনুযায়ী ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন অনায়াসেই। ধরনের বাটপারি যদি কোনো দালাল কিংবা কোনো আত্মীয় স্বজন আপনাদের সাথে করেও থাকে, আপনার যদি কোনো প্রসেস জানা থাকে সৌদি আরব থেকে আপনি কফিলের অনুমতি ছাড়া কিভাবে ট্রান্সফার হবেন, এই বিষয়গুলো আপনার যদি জানা থাকে, কিংবা ইকামা কিভাবে আপনি বের করবেন, ইকামার রুকুম মোয়াক্কেত নাম্বারটা কিভাবে বের করবেন, এই প্রসেসগুলো যদি আপনার জানা থাকে, আমি মনে করি আপনার মতো ভালো প্রবাসী আর কেউ কিন্তু থাকবে না। কারণ আপনি একটা খারাপ কোম্পানিতে আসার পরও ভালো একটা কোম্পানিতে কাজের সুযোগ পাচ্ছেন। সৌদি আরবে খারাপ কোনো কোম্পানিতে আসছেন, কিন্তু সেই কোম্পানি থেকে আপনি উঠে এসে ভালো কোনো কোম্পানিতে কাজের সুযোগ পাচ্ছেন। এটা অনেকটাই আমাদের যে সকল প্রবাসীরা এই পর্যায়গুলোতে রয়েছে তাদের জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট। আর অবশ্যই আপনারা আপনাদের নিজেদের পাসপোর্টটা সবসময় নিজেদের কাছে রেখে দেওয়ার চেষ্টা করবেন। যে পর্যন্ত ভালো কোনো কোম্পানিতে না যাচ্ছেন, যে পর্যন্ত আপনার ইকামা নাম্বারটা না পাচ্ছেন, এ পর্যন্ত কিন্তু আপনার এই পাসপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিচয় বহন করে, পাশাপাশি ডকুমেন্ট বহন করে যে আপনি সৌদি আরবে লিগ্যালভাবে কাজের ভিসাতে সৌদি আরবে আসছেন। তো আশা করি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তারপরও অনেকেই রয়েছেন আমার কথা হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, তারপরও আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব কিংবা কমেন্টে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সৌদি আরবের যে কোনো ভিসাতে আসেন না কেন, আর সমস্যা হলে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।